আসসালামু আলাইকুম। গল্পনাশ চ্যানেলের পক্ষ হতে আমি নেহা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের নিবেদন আহমদ ছফা রচিত উপন্যাস একজন আলী কেনানের উত্থান পতন। আজ পর্ব 1। দে তোর বাপরাটা টেহা। ভিখিরিরা সাধারণত ভিক্ষাদাতাকেই বাবা ডাকে। আলী কেনান দাবি ছেড়ে বসল সম্পূর্ণ উল্টো, অর্থাৎ সে ভিক্ষাদাতার বাবা এবং 1 টাকা তাকে এক্ষুনি দিতে হবে, একেবারে যাকে বলে কড়া নির্দেশ। এই চাওয়ার মধ্যে রীতিমতো একটা চমক আছে। লোকটা সদরঘাটের লঞ্চ থেকে এই বুঝি নেমেছে, পরনে ময়লা পাজামা পাঞ্জাবি, দোহারা চেহারার ফুলো ফুলো মুখের মানুষটি। আলী কেনানের মুখ থেকে সদ্য নির্গত বন্দুকের গুলির মতো শব্দ কটি শুনে কেমন জানি ভ্যাবাচেকা খেয়ে যায়। গোল গোল সরল চোখ দুটি পাকিয়ে তাকায়। আলী কেনান ইত্তপ স্বরে ভাটার মতো জলজলে চোখ দুটো লোকটার উপর স্থাপন করে আরো জোরের সাথে উচ্চারণ করে, কইলাম না তোর বাপরাটা টেহা দিয়া দে। লোকটা বোধহয় সারা রাত লঞ্চে ঘুমোতে পারেনি, চোখে মুখে একটা অসহায় অসহায় ভাব। অথবা এমনও হতে পারে কোর্টে তার মামলা আছে। যা হোক, লোকটা আর দ্বিরুক্তি না করে ডান হাতের প্রায় ছিঁড়ে যাওয়া ব্যাগটা বাঁ হাতে চালান করে পকেট থেকে 1 টাকার মলিন বিবর্ণ নোট বের করে আলী কেনানের হাতে দিয়ে ফুটপাত ধরে হেঁটে চলে যায়। আলী কেনানের জীবনের এই প্রথম ভিক্ষাবৃত্তি। তাতে আশানুরূপ সফল হওয়ায় শরীরে মনে একটা তড়িৎ প্রবাহ খেলে যায়। শুধুমাত্র একটা ধমকের জোরে পরের পকেট থেকে টাকা বের করে আনা যায়। আলী কেনানের জীবনে এটা একটা অভিনব ঘটনা। সেদিন থেকেই তার জীবনে নতুন একটি অধ্যায়ের সূত্রপাত হল। আলী কেনান গত 2 দিন ধরে কিছু খায়নি। শহরের কলের পানি ছাড়া ভাগ্যে তার অন্য কোনো বস্তু জোটেনি। গত 3 মাস থেকে চম্পানগর লেনের একটা হোটেলে সে সকালের নাস্তা এবং 2 বেলার খাবার খেয়ে আসছিল। প্রথম 2 মাস নগদ পয়সা দিয়ে খেয়েছে। সেই সুবাদে হোটেল মালিকের সঙ্গে পরিচয় হয়েছিল। হোটেল মালিক মানুষটি ভালো, দিলে তার রহম আছে। আলী কেনানকে পুরো 1 মাস বাকিতে নাস্তা আর খাবার সরবরাহ করেছে। কিন্তু পুরো 1 মাস পার হওয়ার পরও যখন আলী কেনান 1 পয়সা উপুড় করতে পারল না, হোটেল মালিক জানিয়ে দিল সে গত 1 মাসের টাকা আল্লাহর ওয়াস্তে লিল্লাহ দিয়েছে বলে ধরে নেবে। কিন্তু আর একটা বেলাও তাকে খাওয়াবার ক্ষমতা হোটেল মালিকের নেই। বিপদ কখনো একা আসে না। আলী কেনান ঘুমতো চম্পানগর লেনেরই একটা মেসে। সেই মেসে বোর্ডারের সংখ্যা ছিল 10-12 জন। তাদের কেউ প্রেসের কম্পোজিটর, কেউ কাটা কাপড়ের ব্যবসায়ী, ফেরিওয়ালা, দোকান কর্মচারী, এমনকি একজন ঠেলা গাড়ির চালকও ওই মেসের সম্মানিত সদস্য ছিল। এই সমস্ত মানুষের প্রতি আলী কেনানের সীমাহীন অবজ্ঞা। কপালের ফের, তাকে এইসব মানুষের সাথেই দিন কাটাতে হচ্ছে। মেসের 31 টাকা 8 আনা ভাড়া সে প্রথম 2 মাস নিয়মিতই পরিশোধ করেছে, কিন্তু তৃতীয় মাসে তার অবস্থা ভয়ঙ্কর শোচনীয় হয়ে দাঁড়ালো। পয়সার অভাবে মুখের দাড়িটা কাটাতে পারে না, জামা কাপড় পরিষ্কার করতে পারে না, তার চেহারাটাও বন মানুষের মতো হয়ে গেল। মেসের সদস্যরা প্রতিদিন টাকা দাবি করে, সে দিতে পারে না। একটা বাজে অবস্থার মধ্যে পড়ে গেল সে। একদিন ঠেলাওয়ালাটি বিরক্ত হয়ে বলল, কি মিয়া ভাই, অমন হাতের মতো গতর লইয়া বইয়া বইয়া দিন কাটান, আপনি শরমও করে না? লন, আগামীকাল থেকে আমার লোকে গাড়ি ছাড়বেন। 31 টাকা 8 আনা ভাড়া আমি দিমু। কথাটা শুনে আলী কেনানের পায়ের তলা থেকে ব্রহ্মতালু পর্যন্ত জ্বলে উঠেছিল। হিতাহিত জ্ঞান হারিয়ে মেসের অন্য সকলের সামনেই ঠেলাওয়ালাকে একটা চড় দিয়ে বসে। তার ফল আলী কেনানের জন্য ভালো হয়নি। তাকে তো উল্টো মার খেতেই হয়েছে, তদুপরি বিছানা বালিশ বেঁধে নিয়ে সে রাতেই মেস ত্যাগ করতে হয়েছে। শহরে তার যাওয়ার মতো কোনো জায়গা ছিল না। 2 রাত বাধ্য হয়ে সদরঘাট লঞ্চ টার্মিনালে ঘুমোতে হয়েছে। বাঘের মতো মশার কামড় খেয়ে আলী কেনান তার সহ্য শক্তির শেষ সীমায় এসে পৌঁছেছিল। শরীর নড়াচড়া করার বিশেষ শক্তি ছিল না। পুরো 2 দিন পার্কে বসে গালে হাত রেখে আপন দুর্ভাগ্যকে ধিক্কার দিতে হয়েছে। একই জীবন হয়েছে আলী কেনানের। 2 দিন পেটে দানা পানি পড়েনি। তৃতীয় দিন অন্য কোনো উপায়ান্তর না দেখে প্রথমেই যে মানুষটির সঙ্গে সাক্ষাৎ হলো তার কাছেই একটা টাকা দাবি করে বসল। তখন চলছিল 1969 সাল। 8 ঘন্টা মুখে ফেনা তুলে চিৎকার করে
একটা সিকি পাওয়া গেলে ভিখিরি মনে করতো আকাশের চাঁদ পাওয়া গেছে। অথচ আলী কেনান মাত্র একটা ধমকের জোরে একজন অচেনা অজানা মানুষের পকেট থেকে আস্ত একটা টাকা বের করে আনতে পারল। তার জীবনের যাবতীয় দুর্ভাগ্যের মধ্যেও এটা একটা সান্ত্বনার বিষয় বটে। কি একখানা সুন্দর জীবন ছিল আলী কেনানের। বর্তমান অবস্থার সঙ্গে সে যখন অতীতের তুলনা করে, আলী কেনান ভাবে বাবা আদমের মতো তাকেও স্বর্গ থেকে এই কষ্টের দুনিয়ায় ছুড়ে দেওয়া হয়েছে। আলী কেনান থাকতো আলিশান বাড়িতে। সে ছিল পূর্ব পাকিস্তানের তৎকালীন গভর্নর সাহেবের একমাত্র খাস পিয়ন। নামে পিয়ন বটে, কিন্তু দাপট ছিল ভীষণ। গোটা গভর্নর হাউসে মাননীয় গভর্নরের পরে আলী কেনান ছিল সবচাইতে শক্তিশালী মানুষ। তার কাছ থেকে ছাড়পত্র না পেলে কারো পক্ষে গভর্নর সাহেবের কাছে পৌঁছানোর অন্য কোনো পথ ছিল না। আলী কেনানের নাম সেই সময় ক্ষমতাসীন গোষ্ঠীর বিভিন্ন মহলে রীতিমতো কল্পনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছিল। আলী কেনান সুন্দর চেহারার মানুষ ছিল না। গলার আওয়াজটি ছিল ভীষণ কর্কশ। তার চেহারা সুরত কথাবার্তায় কোনো লালিত্য, কোনো কোমলতার লেশ পর্যন্ত ছিল না। তাকে ডাকাতের মতো দেখাতো। সাধারণত সে হাসতো না। হাসতে দেখলে মনে হতো ভেতর থেকে ঠেলে ঠেলে ইতরতা প্রকাশ পাচ্ছে। আলী কেনানের মতো একজন মানুষ কোন বিশেষ গুণে পূর্ব পাকিস্তানের গভর্নরের পেয়াদা হয়ে দাঁড়িয়েছিল তা একটা রহস্য হয়ে উঠেছিল। কেউ কেউ তাকে নব্য র্যাশপুটিন বলে মনে করত। আলী কেনান সম্পর্কে নানা জনে নানা কথা বলতেন। তার মধ্যে যে গল্পটি সর্বাধিক পরিচিতি লাভ করেছিল সেটি এরকম। একবার গভর্নর সাহেব ভোলা শহরে মিটিং করতে গিয়েছিলেন। মফস্বলের ছোট্ট মহকুমা শহর। লঞ্চকে পাড়ে ভেড়ানোর মতো কোনো জেটি ছিল না। লঞ্চকে নদীর একরকম মাঝখানে থামতে হতো। যাত্রীরা নৌকায় করে ডাঙায় পৌঁছাতো। মহকুমা প্রশাসন গভর্নর সাহেবের মতো মানুষের জন্য ওকুলে নামার কোনো ভদ্র ব্যবস্থা করতে পারল না। তাই লঞ্চ থেকে গভর্নর সাহেবকেও একটা বড়সড় নৌকায় উঠে যেতে হলো। তিনি একা ছিলেন না, তার সঙ্গে ভোলা থেকে নির্বাচিত মাননীয় গণপরিষদ সদস্যও ছিল। সদস্য সাহেব রোদ চড়া দেখায় গভর্নর সাহেবের মাথার উপর ছাতা মেলে ধরেছিলেন। সেটা এক অদ্ভুত পরিস্থিতির কাল। রাজনৈতিকভাবে গভর্নর সাহেবের দিনকাল খুব সুবিধায় যাচ্ছিল না। সর্বত্র সরকার বিরোধী আন্দোলন বেশ জোরালো হয়ে উঠেছিল। এই ভোলা শহরেও তাকে বাধা দেওয়ার জন্য এত মানুষ সমবেত হতে পারে সে কথা আগাম চিন্তা করলে তিনি একটু প্রস্তুতি গ্রহণ করেই আসতেন। তিনি তো লঞ্চ থেকে নেমে তীরের দিকে যাচ্ছেন। তীরে তাকে বাধা দেওয়ার জন্য এত জনতা সমবেত হয়েছে, মানুষের সেই জমায়েত দেখে মহকুমা শহরের অল্প স্বল্প পুলিশের ভয়ে জড়সড় অবস্থা। তারা জনগণের আক্রমণ থেকে গভর্নর সাহেবকে উদ্ধার করার বদলে নিজেরা কিভাবে পালিয়ে আত্মরক্ষা করবে সে প্রচেষ্টায় ব্যস্ত ছিল। ওদিকে গভর্নর সাহেব নৌকায় উঠে বসেছেন। ডাঙার মানুষ বাঁশ, কাঠ, ইট পাটকেল যা হাতের কাছে পাচ্ছে গভর্নর সাহেবের নৌকার দিকে ছুড়ে মারছে। ভোলাতে গভর্নর সাহেবের নিজের দলের মানুষ খুব কম ছিল না। ওই প্রাণ বাঁচানোর দায়ে তাদেরও নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে মজা দেখতে হচ্ছিল। মহকুমা হাকিমের করবার কিছুই ছিল না। তিনি গুলি করার নির্দেশ দিতে পারতেন, কিন্তু তাতে হিতে বিপরীত হওয়ার আশঙ্কাই ছিল বেশি। গভর্নর সাহেব তো নৌকায় উঠেছেন। ডাঙা থেকে অবিরাম ইট পাটকেল ছুটে আসছে। লঞ্চে ফেরত যাবেন সে উপায়ও নেই। মাঝি মাল্লারাও সবাই জখম হয়ে গেছে। এক পর্যায়ে কপালে একটা ভাঙা ইট লেগে তিনি নিজেও জখম হয়ে গেলেন। কারো কারো মতে তিনি নদীতে মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন। গণপরিষদের সদস্য সাহেব ভোলার মানুষ। গাং তার কাছে পান্তা ভাত। ছাতাটা ফেলে দিয়ে মাত্র একটা ডুব দিয়ে মাথা বাঁচাতে তার কোনো কষ্ট হয়নি। সেই দিনই গভর্নর সাহেবের সলিল সমাধি ঘটে যেতে পারত। আলী কেনানরা 3 ভাই মাছ ধরা ডিঙি নৌকায় চড়ে ঘরে ফিরছিল। গভর্নর সাহেবের এত বড় বিপর্যয় দেখে নদীতে ঝাঁপ দিয়ে তাদের ডিঙিতে উঠিয়ে নেয়। তারপর জনতার ইট পাটকেল অগ্রাহ্য করে তড়িৎ গতিতে নৌকা চালিয়ে গভর্নর সাহেবকে কোলে করে ডাঙায় নামায় এবং পুলিশ বেষ্টনীর ভেতরে নিয়ে আসে। গভর্নর সাহেব ফেরার সময় আলী কেনানকে সঙ্গে করে ঢাকায় নিয়ে আসেন। ঢাকায় এসে ভোলার সমস্ত পুলিশ অফিসারকে বরখাস্ত এবং মহকুমা হাকিমের বদলির নির্দেশ দিয়ে বসেন, আর আলী কেনানকে খাস পিয়ন হিসেবে গভর্নর হাউসে পাকা পোক্ত বহাল করেন।
সেই থেকে আলী কেনান গভর্নর সাহেবের প্রিয় সখা, পিয়ন যাই বলা হোক না কেন, সবচাইতে সর্বশক্তিমান ব্যক্তির দ্বিতীয় সত্তা হিসেবে 16 কলায় বাড়তে থাকে। গভর্নর সাহেব মফস্বলে সফরে যাওয়ার সময় তার বাক্স পেটারা গুছিয়ে দিত আলী কেনান। পানের সঙ্গে জর্দা এবং জয়পুরি মশলা ঠিকমতো নেওয়া হয়েছে কিনা সে হিসেব রাখত। গভর্নর হাউসে বেয়ারা, খানসামা, আটদালির অন্ত ছিল না, কিন্তু আলী কেনানের পজিশন ছিল আলাদা। তার ডাকে সবাই বলির পাঠার মতো থরথর করে কাঁপত। সে গভর্নর সাহেবের খাওয়ার সময় ঠায় দাঁড়িয়ে সাহেবের খাওয়া দেখত। গভর্নর সাহেব অভুক্ত খাদ্যদ্রব্যগুলি আলী কেনানকে খেতে দিতেন। আলী কেনান গভর্নর সাহেব ঘুমোলে তার ব্যক্তিগত টেলিফোন কলগুলো রিসিভ করত। কোনো কারণে সাহেবের মন খারাপ থাকলে বা মেজাজ খিচড়ে গেলে টেলিফোনের অত্যাচার থেকে তার নির্জনতা রক্ষা করার তার একটা দায়িত্ব ছিল। গভর্নর সাহেবের হামসায়াদের মধ্যে কেউ আলী কেনানকে বিশেষ পছন্দ করত না। গভর্নর সাহেবের একটা বাঁকা বাঁশের লাঠি ছিল, সেটিকেও ঘনিষ্ঠদের অনেকে মনে করতেন একেবারে বেমানান। লাঠিটির কোনো ছিঁড়ি ছাদ ছিল না। অনেক সময় ভিখিরিরাও এ ধরনের লাঠি ব্যবহার করে। বন্ধু বান্ধবেরা মনে করতেন গভর্নর সাহেবের লাঠিটি অধিক সুন্দর এবং সুগঠিত হওয়া উচিত। সোনার উপর কারুকার্য মণ্ডিত চন্দন কাঠের লাঠি হলেই গভর্নর সাহেবের জন্য মানানসই হয়। এরকম একটা লাঠি সংগ্রহ করে দেওয়ার অঢেল মানুষ ছিল। গভর্নর সাহেব ইচ্ছা করলেই এরকম একটা লাঠি আপনি এসে হাজির হতো, কিন্তু তাকে সে ইচ্ছে কখনো প্রকাশ করতে দেখা যায়নি। দু একজন অন্তরঙ্গ বন্ধু অবসর মুহূর্তে এদিকে তার দৃষ্টিও আকর্ষণ করেছেন। তিনি তাদের ধন্যবাদ দিয়ে একটি গল্প শুনিয়ে দিয়েছেন। গল্প নয়, আসলে ঘটনা সত্য। গভর্নর সাহেবের ওকালতি জীবনের মাঝামাঝি সময় এই বাঁশের লাঠির গুণে একবার বিষধর সাপের আক্রমণ থেকে রক্ষা পেয়েছিলেন। লাঠিটিকে যেমন, তেমনি আলী কেনানকেও মানুষ গভর্নর সাহেবের অবিচ্ছিন্ন অঙ্গ হিসেবে মেনে নিতে অভ্যস্ত হয়ে উঠেছিল। আলী কেনান যত কর্কশ এবং রূঢ়ভাষী হোক না কেন, তার বিষয়ে ইজ্জত, সম্মান, মান অপমানের প্রশ্ন উত্থাপনের কোনো প্রশ্নই ওঠে না। ডিপার্টমেন্টের সেক্রেটারি, ক্যাবিনেটের মন্ত্রী, উচ্চপদস্থ আমলা, দলের নেতা, উপনেতা সকলের সঙ্গেই সে তেজের সঙ্গে তার ভোলার আঞ্চলিক ভাষাতেই সল জব করত। তার ঔদ্ধত্য কত দূর বেড়ে গিয়েছিল সে সম্পর্কেও একটা কাহিনী সর্বস্তরে পরিচিতি লাভ করেছিল। নানা জিভের ঘষায় মূল কাহিনীটায় নানা রং লেগেছিল, তবে আসলে যা ঘটেছিল তার হুবহু বয়ান এরকম। একবার হোম মিনিস্টার ওয়াজির হোসেন গভর্নর সাহেবকে টেলিফোন করেছিলেন। তিনি তখন খাস কামরায় আরাম করছিলেন। আলী কেনান টেলিফোন ধরে জিজ্ঞেস করল, হ্যালো, কেডা কইতেছেন? মন্ত্রী সাহেব মনে মনে বিরক্ত হলেন, তবু বিলক্ষণ জানতেন যে রাজদারে যেতে হলে দাড়ির লাঞ্ছনা শিরোধার্য করতেই হয়। আলী কেনান বলল, সাহেব কি কইবারছেন কন? হোম মিনিস্টার সম্ভ্রান্ত বংশের সন্তান এবং নরম জবানের মানুষ। তিনি কণ্ঠস্বরে একটু গুরুত্ব আরোপ করে বললেন, আমি হোম মিনিস্টার ওয়াজির হোসেন, বড় সাহেবের সঙ্গে কথা বলা প্রয়োজন। তুমি লাইনটা একটু দেবে? আলী কেনান দাপটের সঙ্গে জবাব দেয়, না সাহেব, অন কথা হইব না। সাহেব 3 ঘন্টা মিটিং কইরা হয়রান হইয়া অন একটু আরাম করবার লাগছেন। কথা হইব না, পরে টেলিফোন কইরেন। হোম মিনিস্টার ফের অনুরোধ করেন, দেখো না বাবা আলী কেনান, কথা বলাটা আমার বড় প্রয়োজন। আপনার প্রয়োজন সাহেব আপনার লগে, আমি কি করবার পারি? সাহেব বিরক্ত না করিবার কইছেন। হোম মিনিস্টার শেষ পর্যন্ত মরিয়া হয়ে বললেন, বাবা আলী কেনান, তুমি একবার চেষ্টা করে দেখো না। এবার আলী কেনান চূড়ান্ত ক্ষেপে উঠল, সাহেব মিনিস্টার হইছেন আপনি, কিন্তু কোনো বিবেচনা নাই আপনার। আমি আপনার কথা রাখুম কেরে? আপনি কি আমার কথা রাখছেন? চাকরিটা দিয়েছেন আমার বাগিনারে। যান, সাহেবের লগে কথা হইব না, যা পারেন করেন গিয়া। ওয়াজির হোসেন সাহেব আলী কেনানের উদ্যত ব্যবহার সম্পর্কে রীতিমতো লিখিত অভিযোগ করেছিলেন। গভর্নর সাহেব কোনো আমলই দেননি। তিনি ওয়াজির হোসেন সাহেবকে ডেকে বলেছিলেন, ওয়াজির হোসেন সাহেব, আপনি আলী কেনানের কথায় কান দেবেন না। সে যে কখন কি বলে আর করে তার কি ঠিক আছে? বেটা 1 নম্বরের পাগল। ওয়াজির হোসেন সাহেব গভর্নর সাহেবের কথায় তুষ্ট না হয়ে বলতে চাচ্ছিলেন, স্যার, এভাবে যদি একজন পিয়ন অপমান করে তবে। গভর্নর সাহেব লাল চোখ মেলে জানতে চেয়েছিলেন, তবে কি মন্ত্রীগিরি ছেড়ে দেবেন?
তারপর কিন্তু ওয়াজির হোসেন সাহেব আর কিছু বলেননি। গভর্নর সাহেবের ভাষায় আলী কেনান ছিল পাগল, তবে খুব হিসেবের পাগল। মন্ত্রী সেক্রেটারিদের ওপর প্রভাব খাটিয়ে অনেক আত্মীয় স্বজনকে সরকারি চাকরিতে ঢুকিয়ে নিয়েছে। তার আত্মীয় স্বজনদের মধ্যে লেখাপড়া জানা যোগ্য কেউ ছিল না, তাই একান্ত ইচ্ছে থাকা সত্ত্বেও কাউকে পিয়ন, দারোয়ান, আরদালির ওপরে বসাতে পারেনি। কেবল ফুফাতো বোনের ছেলেটি আইএ পরীক্ষায় ফেল করেছিল। আলী কেনানের রক্ত সম্পর্কিতদের মধ্যে এই ভাগ্নেটিই ছিল সবচাইতে উচ্চশিক্ষিত। ভালো মতো উপরই পাওনা আছে এরকম একটা কেরানির চাকুরির ব্যবস্থা করবে, এটাই ছিল তার আকাঙ্ক্ষা। মিনিস্টার ওয়াজির হোসেনের দপ্তরে এরকম একটা চাকরি খালিও ছিল, কিন্তু শেষ পর্যন্ত মিনিস্টার গাদ্দারি করায় ভাগ্নের চাকুরিটা আর হলো না। এটা আলী কেনানের একটা বিরাট পরাজয়ও বটে। তার শোধ নিতে আলী কেনান ভোলেনি। আলী কেনানরা ছিল 7 ভাই। ভাইদের মধ্যে একমাত্র সেই সামান্য লেখাপড়া করেছিল। অন্য ভাইরা চাষবাস করত, ধান ফলাতো, পাট ফলাতো। আলী কেনান গভর্নর হাউসে বহাল হওয়ার আগেও তাদের 7-7টি হাল ছিল। গোটা গ্রামের মধ্যে আলী কেনানের পরিবারটা ছিল সবচাইতে সম্পন্ন এবং পরাক্রমশালী। তাদের হালের বলদগুলো ছিল মোটা এবং তাজা। লোক দূর থেকে তাকিয়ে তাকিয়ে দেখত। চর অঞ্চলে তাদের নিবাস, সেখানে খুন, জখম, দাঙ্গা হাঙ্গামা এসব নিত্য নৈমিত্তিক ব্যাপার। জরু এবং জমির মধ্যে মানুষ জরুর চাইতে জমিকে অধিক মূল্য দিত, সে কথা বলার অপেক্ষা রাখে না। যার লাঠির জোর বেশি, চরের জমি তার দখলে থাকবে, এটা দীর্ঘদিনের অলিখিত কানুন। আলী কেনানরা ছিল 7 ভাই। চাচাতো জ্যাঠাতো মিলিয়ে এক ডাকে 50-এর মতো জোয়ান মরদ তারা বের করে আনতে পারত। যেদিকে যেত সবকিছু কেটে চিরে ফাঁক করে ফেলত। নিজেদের গ্রামে নয় শুধু, আশেপাশের গ্রামের মানুষও তাদেরকে চর অঞ্চলের ত্রাস মনে করে। আলী কেনানেরা সাম্প্রতিক দাঙ্গায় 2 জন মানুষকে কুপিয়ে খুন করেছে, কিন্তু সাক্ষী প্রমাণের অভাবে দারোগাকে ফাইনাল রিপোর্ট দাখিল করতে হয়েছে। আলী কেনানের চাকুরি প্রাপ্তির সুযোগে তার আত্মীয় স্বজনের প্রতাপ গ্রামে 1000 গুণ বেড়ে গেল। কারো টু শব্দটি করার জোর রইল না। আলী কেনান ভূমি রাজস্ব মন্ত্রীকে ধরে বিলকে বিল সরকারি খাস জমির বন্দোবস্ত করে ফেলল। আগেও তারা জোরে জবরে এসব ভোগ দখল করত, তবে কাজটা এত সহজ ছিল না। দাঙ্গা হাঙ্গামা করে দখল করে নিতে হতো। খুন, জখম এসব ছিল অনিবার্য ব্যাপার। অপরকে খুন করতে গেলে মাঝে মাঝে নিজেরও খুন হওয়ার ঝুঁকি সইতে হতো। থানা পুলিশ করতে হতো, মাঝে মাঝে মামলা হাইকোর্ট অবধি গড়াতো। সরকারি অনুমোদনের বলে কোনো বড় ধরনের ঝুঁকি গ্রহণ ছাড়া তারা বিশাল ভূসম্পত্তির অধিকারী হয়ে বসল। তাদের বাধা দেওয়ার মতো কোনো শক্তি ছিল না। থানা পুলিশ, মায় মহকুমা, হাকিম পর্যন্ত চোখ কান বুজে থাকতেন। গভর্নর হাউসে আলী কেনানের প্রতিপত্তির কথা গ্রামে 50 গুণ বেশি করে প্রচারিত হয়েছে। সত্যি সত্যি গ্রামের মানুষ বিশ্বাস করতে আরম্ভ করেছিল তার পরিবারের বিরাগ ভাজন হলে আলী কেনান লাট সাহেবকে বলে ফাঁসি পর্যন্ত দেওয়ার ক্ষমতা রাখে। গ্রামের লোকের ছিল জানের ভয়, আর আমলাদের চাকুরির। আলী কেনানের বাবা 65 বছর বয়সে ইউনিয়নের চেয়ারম্যান হয়ে গেল। চাচাতো জ্যাঠাতো 2 ভাই মৌলিক গণতন্ত্রের সদস্য হয়ে বসল। তখন তাদের আর পায়কে। গোটা ইউনিয়নের সালিশ বিচার সবকিছু করার অধিকার আলী কেনানের পরিবারের একচেটিয়া হয়ে গেল। ঢাকার গভর্নর হাউসের অনুকরণে ভোলা মহকুমার তামাপুকুর গ্রামে একটা ক্ষুদ্র ক্ষমতা কেন্দ্র তৈরি করে ফেলল তারা। প্রেসিডেন্ট আইয়ুব যেমন ইসলামাবাদে বসে পূর্ব পাকিস্তানের শাসনকর্ম পরিচালনা করতেন, আলী কেনানও তেমনি ঢাকার গভর্নর হাউসে বসে তামাপুকুর গ্রামের যাবতীয় কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করত। একবার আলী কেনানের বোনের সঙ্গে কি কারণে তার ভগ্নিপতির ঝগড়া বাঁধে। বলা বাহুল্য তাদের 7 ভাইয়ের বোন ওই একটি, এবং সে সকলের ছোট। ভাইয়েরা তাকে ভীষণ আদর করত। পিতৃ পরিবারের উত্তরোত্তর স্ত্রী বৃদ্ধিতে বোনটির চোটপাট ভালো রকম বেড়ে গিয়েছিল। একদিন কি কারণে জানা যায়নি, ভগ্নিপতি একটা পিঁড়ি দিয়ে আঘাত করে বোনের মাথাটা ফাটিয়ে দেয়। গ্রাম দেশেই জাতীয় সংবাদ প্রচারিত হতে বেশি সময় নেয় না। শুনে ভাইয়েরা লাঠি হাতে বোনের শ্বশুর বাড়ির দিকে ছুটে যায়। তাদের বাড়ি অবধি যেতে হলো না, বাজারের কাছেই ভগ্নিপতির সাথে মোলাকাত হয়ে যায়। তারা ভগ্নিপতিকে সাপের মতো পেটাতে থাকে। এদিকে বোনের কাছে খবর যায় যে ভাইয়েরা এসে স্বামীকে পেটাচ্ছে।
বোন লাজ-শরম ত্যাগ করে একেবারে প্রকাশ্যে রাস্তায় ছুটে এসে ভাই এবং স্বামীর মাঝখানে দাঁড়ায়। ভাইদের হাত থেকে লাঠি কেড়ে নেয়। আহত স্বামীর দিকে তাকিয়ে তার বুঝে একটু দয়া হয়, কিন্তু ভয় দেখাতে ভোলে না। ভাইজান, এই হারামির পুত্রে মাইরা হাত গন্ধ কইরা কি লাভ? তার বদলে বড় ভাইজানরা একখানা চিঠি লেখা দেন। ভাইজান লাট সাহেবরে কইলে সৈন্য আইনা হের 7 গোষ্ঠীরে হাগাইয়া ছাড়ব। আসলেও মানুষ বিশ্বাস করত আলী কেনান তামাপুকুর গ্রামে সূর্য ওঠাতে আর ডোবাতে পারে। আলী কেনানের দিনগুলো দিব্যি কাটছিল। এই সময় সে গভর্নর সাহেবের মতো দাড়ি রেখে দিয়েছে, একটা জিন্নাহ টুপি কিনে পড়তে আরম্ভ করেছে। কালো কাপড় কিনে একটা শেরওয়ানি বানিয়ে নেওয়ার কথাও তার মনে উদয় হয়, কিন্তু অতটুকু সাহস করে উঠতে পারেনি। তাছাড়া ইদানিং মনে একটা গোপন বাসনা হানা দিতে আরম্ভ করেছে। সে স্থির করেছে আগের সে পুরনো বউ দিয়ে তার চলবে না। সব দিক দিয়ে যোগ্য দেখে আরেকটা বিয়ে করা উচিত। সর্বক্ষণ বড় সাহেবের সঙ্গে থাকতে হয় বলে তার এই আকাঙ্ক্ষাটি অপূর্ণ রয়ে গেছে। সকলের দিন সমান যায় না। আলী কেনান ঘুণাক্ষরেও টের পায়নি যে অদূর ভবিষ্যতে নীল নির্মেঘ আকাশে তার জন্য বজ্রপাত অপেক্ষা করছিল। ঘটনাটি আচমকা ঘটে গেল। আরেকদিন গভর্নর সাহেব দীর্ঘ 4 ঘন্টা ধরে তার দলের নেতাদের নিয়ে মিটিং করার পর একটু আরাম করে নিচ্ছিলেন। আলী কেনান অন্যান্য দিনের মতো টেলিফোনের গোড়ায় বসে ঝিমুতে ঝিমুতে নতুন বিয়ে করার বিষয়টা চিন্তা করছিল। এমন সময় টেলিফোনটা তরুণ বজ্রের মতো চিৎকার করে উঠল। আলী কেনান ভীষণ বিরক্ত হল। আজকাল সে টেলিফোন কল রিসিভ করার সময় ভীষণ বিরক্তি বোধ করে। গভর্নর সাহেবকে টেলিফোন করে যারা তার গভীর ভাবনায় বাধার সৃষ্টি করে, মনে মনে ওদের কুকুরের বাচ্চা বলে গাল দেয়। তবু রিসিভার কানে তুলে জিজ্ঞেস করল, ক্যাডা? ওপাশ থেকে গভর্নর সাহেবের পিএ জানালেন সাহেবকেই তার চাই। আলী কেনান তার চিরাচরিত পেটেন্ট জবাবই দিল, বড় সাহেব আরাম করবার লাগছেন, অন কথা হইব না। পিএ বলল, অত্যন্ত জরুরি, ইসলামাবাদ থেকে প্রেসিডেন্ট সাহেব কথা বলবেন। আলী কেনান এই পিএটিকে 2 চোখে দেখতে পারত না। সে মনে করত তাকে সময় অসময় বিরক্ত করার জন্যই এ পিএ ব্যাটার জন্ম হয়েছে। সে তার গ্রাম্য কূটবুদ্ধি দিয়ে হিসেব করল, প্রেসিডেন্ট সাহেবের টেলিফোন ফেল করিয়ে দিলে পিএ ব্যাটার চাকরি যাবে, তার কি? পিএ সাহেব বারবার অনুরোধ করে আলী কেনানকে রাজি করাতে না পেরে সমস্ত প্রোটোকল ভেঙে গভর্নর সাহেবের শয়ন কক্ষে প্রবেশ করলেন। তার তো চাকুরি এবং ঘাড় দুটো বাঁচানোই প্রয়োজন। তিনি অনেকটা চিৎকার করেই ঘোষণা করলেন, স্যার, ইসলামাবাদ থেকে প্রেসিডেন্ট সাহেবের কল। গভর্নর সাহেব পাজামার রশিটি খুলে দিয়ে দিবানিদ্রা উপভোগ করছিলেন। প্রেসিডেন্ট সাহেবের কল শুনেই হন্তদন্ত হয়ে উঠে দাঁড়ালেন। পাজামার রশি বাঁধার কথাটিও ভুলে গিয়েছেন। তাড়াতাড়ি রিসিভার তুলে নিলেন। প্রেসিডেন্ট সাহেব তাকে কর্তব্যে গাফিলতির জন্য অনেকক্ষণ ধরে উর্দু, পশতো এবং ইংরেজি মিশিয়ে 14 পুরুষ তুলে গাল দিলেন। গভর্নর সাহেব থেমে থেমে মাই প্রেসিডেন্ট জ্যাদা কসুর হো গয়া শব্দকটি উচ্চারণ করলেন, আর ওপাশ থেকে অজস্র ধারায় গালাগালির স্রোত প্রবাহিত হতে থাকল। ঘণ্টাখানেক পরে টেলিফোন রেখে গভর্নর সাহেব পিএকে তলব করলেন। পিএ তার সামনে এসে বলির পাঠার মতো কাঁপতে থাকে। সাহেবের মেজাজ তখন সপ্তমে। তিনি কৈফিয়ত দাবি করে বললেন, এই কুত্তার বাচ্চা, টেলিফোন দিতে এত দেরি করলি কেন? পিএ ভদ্রলোক, অত্যন্ত নম্র স্বভাবের মানুষ। কেউ কঠোরভাবে কথা বললে যথাসম্ভব মার্জিত জবাব দেওয়াটাই তার অভ্যাস। তিনি বললেন, স্যার, আমি প্রথম থেকেই আলী কেনানকে অনুরোধ করে আসছিলাম। সে বারবার বলেছে আপনাকে ডেকে দিতে পারবে না, তাই শেষ পর্যন্ত আপনার বেডরুমে ঢুকে পড়তে হয়। স্যার, এ বেয়াদবি মাফ করে দেবেন। আচ্ছা, তুমি যাও এবং এডিসিকে আসতে বলো। এডিসি এলে গভর্নর সাহেব রেগে অগ্নিশর্মা হয়ে নির্দেশ দিলেন, এই কুত্তার বাচ্চা আলী কেনানকে এক্ষুনি ঘাড় ধরে বের করে দাও। সংক্ষেপে এই হলো আলী কেনানের স্বর্গ থেকে পতনের কাহিনী। সেদিন সন্ধেবেলা গভর্নর হাউস থেকে রাস্তায় বেরিয়ে আলী কেনানের মনে হলো বিগত 1 বছরের জীবন যেন স্বপ্নের মধ্যে কাটিয়েছে। সে ছিল ভোলার তামাপুকুর গ্রামের একজন অখ্যাত অভাজন আলী কেনান। গভর্নর হাউসের সুউচ্চ গম্বুজের দিকে তাকিয়ে তার অবাক লাগে। কি করে এই আলিশান অট্টালিকায় প্রবেশ করে গভর্নর সাহেবের সবচেয়ে পেয়ারা মানুষ হয়ে উঠেছিল?
গল্পের মতো মনে হয়, স্বপ্নের মতো লাগে। তার সেদিনটির কথা মনে পড়ে, যেদিন গাঙের গভীর পানি থেকে পাজা কোলা করে ডুবন্ত গভর্নর সাহেবকে ডিঙিতে উঠিয়ে নিয়েছিল। আলী কেনানরা 3 ভাই যদি সেদিন জানের ঝুঁকি নিয়ে গভর্নর সাহেবকে বাঁচাতে ছুটে না আসতো, ওই গাঙের পানিতেই তার ভবলীলা সাঙ্গ হতো। আজ এ কথা কে বিশ্বাস করবে? ওই পূর্ব পাকিস্তানের গভর্নর সাহেব তাকে চূড়ান্ত অপমান করে এক কাপড়ে, বলতে গেলে একরকম উলঙ্গ অবস্থায় শহরের মাঝখানে ময়লা আবর্জনার মতো ছুড়ে দিলেন। হায় রে আল্লাহ, তোমার রাজ্যে এত অবিচার, আর মানুষ এত অকৃতজ্ঞ হতে পারে? এখন আলী কেনানের প্রধান সমস্যা, সে যাবে কোথায়। ভোলায় নিজ গ্রামে ফিরে যাওয়ার কথা স্বাভাবিকভাবেই মনে এসেছে, কিন্তু সত্যি সত্যি ব্যাপারটা ঠান্ডা মাথায় চিন্তা করে দেখে তার শিরার রক্ত চলাচল একেবারে বন্ধ হওয়ার উপক্রম। হ্যাঁ, সে ভোলায় ফিরে যেতে পারে বটে, আর যদি ফিরে যায়, মানুষ কাল হোক পরশু হোক একদিন জেনে যাবে লাট সাহেব তাকে পাছায় লাথি দিয়ে তাড়িয়ে দিয়েছে। তখন অবস্থাটা কি দাঁড়াবে? তার ভাই বেরাদরেরা যেসব মানুষকে বিপদে ফেলেছে, শাস্তি দিয়েছে, তারা তো আর বসে থাকবে না। আলী কেনানের সমস্ত কীর্তি তার চোখের সামনে খসে খসে পড়বে। সমস্ত জমি জমার পাল্টা দখল শুরু হয়ে যাবে। 2 জন মানুষের লাশ তারা চরের মধ্যে পুঁতে রেখেছে, তারা জ্যান্ত হয়ে বদলা দাবি করবে। থানার দারোগা, খাসমহলের কর্মচারী, মহকুমার এসটিও এতকাল অনন্যপায় হয়ে আলী কেনানের আবদার দাবি পূরণ করতে এগিয়ে এসেছে। এখন সকলে পিঠ ফিরে দাঁড়াবে। আলী কেনান স্পষ্ট দেখতে পায় তার সৌভাগ্যের নক্ষত্র ডুবে গেছে। এখন তামাপুকুর গ্রামে ফিরে যাওয়া মানে একপাল নেকড়ের মধ্যে উলঙ্গ হয়ে দাঁড়ানো। ভোগান্তিটা যদি শুধু একা আলী কেনানের হতো, কোনো কথা ছিল না। আলী কেনান জানে পুরুষের ভাগ্য এরকমই, কিন্তু সে দেখতে পারবে না তার বুড়ো বাপকে গ্রামের মানুষ অপমান করছে, ভাইদের কোমরে দড়ি পড়ছে, চাষের জমি বেহাত হচ্ছে। অসহায়ের মতো এসব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখার বদলে আলী কেনানের মরে যাওয়া অনেক ভালো। তাছাড়া আরো একটা ব্যাপার আছে, আলী কেনান নিজেকে এতদিন পরিবারের সৌভাগ্যের প্রতীক বলে মনে করে আসতো। আজকে দুর্ভাগ্যের জ্যান্ত প্রতিমূর্তি হিসেবে কিভাবে আত্মীয় স্বজনের সামনে কালো মুখ দেখাবে? তার বদলে আলী কেনানের পক্ষে চলন্ত ট্রেনের নিচে আস্ত শরীরখানা পেতে দেওয়া অনেক সহজ হবে। আলী কেনান যেই মায়ের পেটে 9 মাস ছিল, সেখানে যেমন যেতে পারে না, তেমনি পারে না ভোলার তামাপুকুর গ্রামে ফিরে যেতে। আত্মীয় স্বজনের অনেককেই সে ঢাকা শহরে পিয়ন দারোয়ানের চাকুরিতে বহাল করেছে। ওদের কারো কাছে যাওয়ার কথা তার মনের ধারে কাছেও ঘেঁষেনি, কেননা তাদের কাছে আলী কেনানের পজিশন ছিল গভর্নর সাহেবের নন, স্বয়ং আইয়ুব খানের মতো। সুতরাং ওদের কাছেও সে যেতে পারে না। গভর্নর হাউসে জন্মানো খোলস পরিবর্তন করে নতুন খোলস জন্মাতে মোটমাট 3 মাসের মতো সময় লেগেছে। এরই মধ্যে আলী কেনান মেসে বসবাস করেছে, সদরঘাট লঞ্চ টার্মিনালে ঘুমিয়েছে, শহরের পার্কে বসে বসে আত্মহত্যার কথাও চিন্তা করেছে। কিন্তু আজ লঞ্চ থেকে নামা যাত্রীর কাছ থেকে টাকাটি আদায় করতে পারায় আলী কেনানের চোখে নতুন করে বাঁচার স্বপ্ন ভিড় করে। আলী কেনানের মতো মানুষ ভাঙবে, অথচ মচকাবে না। পৃথিবীতে বাঁচার এখনো যথেষ্ট উপায় আছে। তার জামা কাপড় একদম ছিঁড়ে গিয়েছিল। গভর্নর সাহেবের অনুকরণে দ্বিতীয়ার চাঁদের মতো সুন্দর করে দাড়ি রাখতে আরম্ভ করেছিল। আজ শখ, বিলাস, উচ্চাকাঙ্ক্ষাগুলো তাকে মুখ ভ্যাংচাতে শুরু করেছে। মুখে দাড়ির জঙ্গল হয়ে গেছে, জামা কাপড় ছিঁড়ে এমন এক দশা হয়েছে, ইচ্ছা করলে আলী কেনান এখন ভিখিরিদের সারিতে গিয়ে দাঁড়াতে পারে। একটা পানের দোকানের আয়নায় আলী কেনান আরেকবার তার চেহারা সুরত ভালো করে দেখে নিল। ময়লা টানা পাজামা পাঞ্জাবি, মুখে এক মুখ দাড়ি, উস্কো খুস্কো জট বাঁধা মাথায় চুল, আগুনের ভাটার মতো জলজলে চোখের দৃষ্টি, সব মিলিয়ে তাকে পাকা দরবেশের মতো দেখাচ্ছে। নিজেকে ঠিক ভিখিরি হিসেবে কল্পনা করার চেয়ে অনেক ভালো। একবার নিজের সম্পর্কে যখন নিশ্চিত হলো, কোত্থেকে সাহস এসে তাকে নতুন জীবনের পথে ছুটিয়ে নিয়ে গেল। চোখের সামনে যে রেস্টুরেন্ট পড়ল, সরাসরি ঢুকে গেল। টেবিলে একটা থাবা দিয়ে বেশ গম্ভীর স্বরে উচ্চারণ করে বসল, দে তোর বাপরে একটা টেহা দিয়ে দে।
আলী কেনান তার দু চোখ ক্যাশে বসা লোকটির চোখের ওপর রাখল। মানুষটি বেশ লম্বা চড়া, মাথায় কিস্তি টুপি এবং মুখে চিকন করে কাটা দাড়ি। লোকটি একটি বাক্য উচ্চারণ না করে ক্যাশ খুলে 1 টাকা তার হাতে দিল। আলী কেনানের হাত কাঁপছিল, পা টলছিল। শরীরের অবাধ্য স্নায়ুর আন্দোলন থামানোর জন্যে তাকে কিছু একটা করতে হবে, তাই বলল, আল্লাহ তোরা অনেক দিব। এভাবে প্রথম দিনেই সে 13 টাকা সংগ্রহ করে ফেলল। প্রথম দিনের আদায় হিসেবে মন্দ না। সব দোকানদার দেয়নি, তার জন্য আলী কেনান দোকানদারদের দোষ দেয় না, নিজের অন্তর্নিহিত দুর্বলতাকে দায়ী করে। সে খতিয়ে খতিয়ে হিসেব করে তার গলার আওয়াজটা অস্বাভাবিক রকমের দুর্বল ছিল। প্রয়োজনীয় জোর সে প্রয়োগ করতে পারেনি, কিংবা দোকানে এত ভিড় ছিল যে তার আওয়াজ মালিকের কানে পৌঁছতেই পারেনি। কালে কালে এ সকল ছোটখাটো দোষ ত্রুটি সংশোধন করে নেওয়া যাবে। মানুষ তো টাকা দেওয়ার জন্যই বসে আছে। সে নির্দেশ দিতে জানে, এমন নির্দেশ দিতে হবে যাতে অন্তরাত্মা পর্যন্ত কাঁপিয়ে তুলতে পারে। আলী কেনানের সৃজনী শক্তি আছে, এ কথা স্বীকার করতে হবে। সে ভেবে দেখল, এই দরবেশী জীবনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার মতো একটা আশ্রয় খুঁজে বের করতে হবে। কথায় বলে, আস্তানা না পেলে মস্তান হয় না। ফুলতলির ওদিকে গতকাল সে একটা বাঁধানো কবর দেখেছে। চারপাশের দেয়ালের ঘেরটা বেশ বড়, অনায়াসে একজন মানুষের ঘুমানোর পক্ষে যথেষ্ট। ঝড় বৃষ্টি হলে অসুবিধা হতে পারে, হ্যাঁ তা একটু হতে পারে বইকি। তবে এখন আশ্বিন মাস, নীল নির্মেঘ আকাশ, আরামসে আলী কেনান এখানে রাত কাটাতে পারে। আর ভাগ্য যদি প্রসন্ন হয়, কালে কালে একটা চালা উঠিয়ে নেওয়া অসম্ভব নাও হতে পারে। সেই রাত থেকে আলী কেনান ফুলতলির কবরে বসবাস আরম্ভ করে দেয়। যারা দেখেছে এক আধটু কৌতূহলী হয়ে তাকিয়েছিল, কোনো প্রশ্ন করেনি। এ ধরনের ঘটনা তো হামেশাই ঘটে। দরবেশ ফকির ওরা তো সবখানে মাটি ফুঁড়ে জন্মায়, আর মানুষ তাদের মেনে নিতে অভ্যস্ত। একটা বখাটে ছেলে শুধু বলেছিল, দরবেশ বাবা, যতদিন ইচ্ছা থাকবার পারবা, আমার মাসে মাসে 25 টাকা খাজনা দেওয়ান লাগবো, আগে বাগে কইয়া রাখলাম। তুই কোন গাঞ্জাখোর বেটাটে হাসাস? আলী কেনানো সমান তেজের সঙ্গে জবাব দিয়েছে, না ঠেকলে চিনবার পারবি না আমি কে। ছেলেটি প্রায় তেড়ে এসেছিল। তোর দরবেশগিরি পাশা দিয়া বইরা নিব, এখানে থাকতে হইলে মাসে মাসে 25 টাকা দেওয়ান লাগবো। এ নিয়ে আলী কেনানের সঙ্গে হাতাহাতি হওয়ার উপক্রম। আরেকটি যুবক হস্তক্ষেপ করায় অধিক দূর গড়াতে পারল না। হাত ধরে ছেলেটিকে নিবৃত্ত করে বলল, আরে কালাসান, আল্লাহ কার ভিতর কি মাল বইরা থুইছে কইবার পারবি? এটা তো নতুন কোনো কথা নয়। চোর গুন্ডারা ফকির দরবেশকে বেশি ভক্তি করে। সুতরাং আলী কেনান ফুলতলির বাঁধানো কবরটিতে পাকা ঠিকানা পেতে বসল। আলী কেনানের বিচরণ ক্ষেত্র অনেক দূর বিস্তৃত হয়েছে। কোনো কোনো দিন সে বাংলা বাজার সদরঘাট অঞ্চলে টাকা তুলতে চায়, কোনোদিন ইসলামপুর, কোনোদিন নওয়াবপুর। টিপু সুলতান রোড থেকে নারিন্দা অবধি সমস্ত এলাকাটিকে সে তার নিজের জমিদারি বলে মনে করতে আরম্ভ করেছে। এক একটি এলাকায় সে 15 দিন অন্তর একবার দর্শন দেয়। পূর্বের মতো টেবিলে থাবা দিয়ে বলতে হয় না, তোর বাপরা একটা টেহা দিয়া দে। এখন তার দাবি করার পদ্ধতিটাও অনেক সহজ হয়ে এসেছে। সে তার উপস্থিতিটুকু শুধু জানিয়ে দেবার জন্য উচ্চারণ করে, তোর বাপরে। বাক্য ব্যয় না করে দোকানদার 1 টাকা এগিয়ে দেয়। কেউ কেউ বেশিও দেয়, সে আপত্তি করে না, কিন্তু 1 টাকার কম অর্থ আলী কেনান গ্রহণ করে না। সময় গড়িয়ে যাচ্ছে, আলী কেনানের অভিজ্ঞতার ভান্ডার সমৃদ্ধ হচ্ছে। সে কবরের 4 কোণে 4টি ত্রিকোণাকার লাল নিশান টাঙিয়েছে। কবরটিকে আপাদমস্তক লাল শাড়িতে ঢেকে দিয়েছে। প্রতি সন্ধ্যায় মোমবাতি জ্বালায়। কবরের এই আকস্মিক শ্রীবৃদ্ধিতে কিছু কিছু গাঁজাখোর, চণ্ডুখোর ভিড় করতে আরম্ভ করেছে। আলী কেনান লাল শালুর একটা লুঙ্গি এবং একটা আচানুলম্বিত আলখাল্লা বানিয়ে নিয়েছে। গলায় বড় বড় দানার কাঠের মালা পরেছে। 2টি লোহার শেকল কাঁধের পাশ দিয়ে ঘুরিয়ে কোমর অবধি ঝুলিয়ে দিয়েছে। এখন মাঝে মাঝে তার জজবার ভাব হয়। সে সময় আলী কেনান অনেকটা ভাবের আবেশে নাকি গাজার নেশায় বলা মুশকিল গেয়ে ওঠে, হেই মানুষ জনম গুনাগার, ভব নদী কেমনে দিবি পার, সময় থাকতে গুরুর পন্থা ধর, বাবা বুয়ালি কলন্দর, বাবা বুয়ালি কলন্দর। একদিন আলী কেনান লক্ষ্য করে
একটা কুকুর ছানা কুই কুই করে কবরের চারপাশে ঘুরছে। পয়লা তার ইচ্ছে হয়েছিল হারামজাদা কুত্তার বাচ্চাটার একটা ঠ্যাং ল্যাংড়া করে দেয়। কুত্তার বাচ্চার দুঃসাহস তো কম নয়। পরক্ষণে তার মনে একটা মৌলিক ভাবনার জন্ম নেয়। জখম না করে কুকুর ছানাটিকে এক টুকরো পাউরুটি খেতে দেয়। এভাবে 2-4 দিন যেতে না যেতে কুকুর ছানাটি তার ভীষণ ন্যাওটা হয়ে পড়ে। প্রতিদিন সে নদীতে গোসল করতে যাওয়ার সময় কুকুর ছানাটিকে সঙ্গে নিয়ে যায়। আপন হাতে রগড়ে রগড়ে সারা গা পরিষ্কার করে। একদিন বাজার থেকে লাল এবং সবুজ রঙের গুঁড়ো কিনে আনে। একটা গামলাতে সে রং ভালো করে গুলে নিয়ে কুকুর ছানাটির পেছনের দিকে সবুজ এবং সামনের দিকে লাল রং লাগিয়ে দেয়। তখন কুকুর ছানাটিকে আশ্চর্য সুন্দর দেখাতে থাকে। আলী কেনান এক দৃষ্টে নিজের শিল্পকর্মের দিকে তাকিয়ে থাকে। আশ মেটে না। আবার দোকানে গিয়ে সুন্দর পেতলের শিকল এবং ঘণ্টা কিনে আনে। চামড়ার বেল্টের সঙ্গে জুড়ে 8টি ঘণ্টি গলায় ঝুলিয়ে দেয়। কুকুরটি চলতে ফিরতে টুংটাং আওয়াজ করে। এই ছোট্ট শিশু জন্তুটির এসব ছলাকলা দেখে আলী কেনানের আনন্দ আর ধরে না। একদিন আদায় বের হবার সময় কুকুর ছানাটিকেও সঙ্গে নিয়ে যায়। এই বিচিত্র জন্তু দর্শন করে শহরের শিশুরা তার পিছু পিছু অনুসরণ করে, হাততালি দেয়। দেখা গেল কুকুর ছানা নিয়ে যাওয়ার একটা বাস্তব সুবিধাও আছে। দোকানদারদের আর তোর বাপরে বলে জানান দিতে হয় না। ঘণ্টির শব্দ শুনে সকলে আপনিই মনোযোগী হয়ে ওঠে। আলী কেনান রোজ সকালে একটু বেলা করে কুকুর ছানাটি সঙ্গে নিয়ে শহরের পথে হেঁটে যায়। টুংটুং ঘণ্টির আওয়াজ হয়, লোকজন পেছন পেছন হল্লা করে। নতুন একটি চমৎকার জীবন লাভ করেছে সে। কুকুর ছানাটি মাঝে মাঝে আনন্দে নেচে ওঠে। আলী কেনানের অসম্ভব ভালো লাগে। তবে এই নতুন জীবনের সঙ্গে গভর্নর সাহেবের জীবন বিনিময় করতে সে রাজি হবে না। গর্বে তার চোখে জল এসে যায়। কোনো মানুষের সাহায্য ছাড়া এই নতুন জীবনটিকে আপন প্রাণের ভেতর ফুৎকার দিয়ে মন্ত্র বলে জাগিয়ে তুলেছে। কিছুদিন পর তার অন্যরকম একটা ভাবনা আসে। এভাবে রোজ রোজ কুকুর নিয়ে ঘুরলে লোকজনের চোখে ওজন কমে যেতে পারে। এতকাল ঘুমের মধ্যে ছিল, এদিকটা সে চিন্তা করেনি। সে অনুভব করল একজন কাউকে প্রয়োজন যে শিকল ধরে সঙ্গে সঙ্গে নিয়ে যেতে পারবে। সেদিন সন্ধেবেলা বাহাদুর শাহ পার্কের পাশ দিয়ে হেঁটে আসছিল। সে খুব ক্লান্ত হয়ে পড়েছিল। পুরো নবাবপুর এলাকাটা চক্কর দিতে হয়েছে। আলী কেনান ভেবেছিল পার্কে ঢুকে একটু জিরিয়ে নেবে। ঢুকেই দেখতে পেল একটা ছেলে লম্বা হয়ে পাথরের বেঞ্চের ওপর ঘুমিয়ে আছে। পরনের জামাটি শত ছিন্ন, ক্লিষ্ট মলিন মুখ, পেটের চামড়া গিয়ে পিঠে লেগেছে। কতদিন খায়নি কে জানে। এরকম কত ছেলেই তো এভাবে শুয়ে থাকে। আলী কেনান হাঁক দিল, এই শালা চোর। ছেলেটি ভয় ভয় শোয়া থেকে উঠে কাঁপতে কাঁপতে বলল, মুই চোর নই। মোর বাপ মোর মারে তালাক দিয়ে আবার সাঙ্গা বইছে। হের লাইগা মুই বাপের ওপর রাগ কইরা চইল্লা আইছি। 4 দিন কিছু খাই নাই। আন্নে মোর বাবা, মোরে দুগা খাইবার দেন। আলী কেনান জানতে চাইল, তোর বাড়ি কই শালা? মোর বাড়ি হাতিয়া। ছেলেটি ভীষণ ভয় পেয়েছে, কিন্তু দুটো খাওয়া পাওয়ার আশাও ছাড়েনি। আলী কেনান বলল, শালা তুই চোর। ছেলেটি তার পায়ের উপর আছাড় খেয়ে বলল, মুই চোর নই, মোর পেটে ভুক। আলী কেনান নির্দেশ দিল, শালা খাড়া হইয়া কথা ক। ছেলেটি কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ায়। আলী কেনান তার হাতে কুকুরের শিকলটি ধরিয়ে দিয়ে বলল, শালা চল। সেদিন থেকে আলী কেনানের পেশায় সহায়তা করার জন্য কুকুর ছানার পাশাপাশি একটি মানব শিশুও তার সঙ্গে যোগ দিল। আলী কেনানের সম্প্রসারণশীল কল্পনা ঝর্ণাধারার মতো চারিদিকে বিকাশ লাভ করতে আরম্ভ করেছে। তার আকাঙ্ক্ষা অনেক। আপাতত সে গুটি কয় খুচরো কাজে মনোযোগ দিতে আরম্ভ করেছে। ফুলতলির বাঁধানো কবরের পাশে একতলা বাঁশের ঘরটি নামমাত্র মূল্যে ভাড়া দিয়ে তাতে পার্টিশন লাগিয়ে একটা হুজুরখানা প্রতিষ্ঠা করেছে। পার্টিশনের অপর পাশে কুকুর ছানা সহ ছেলেটি ঘুমায়। এই সমস্ত কাজে খরচ করবার মতো টাকা আলী কেনানের হাতে আছে। উদ্যোগী মানুষকে সবাই সাহায্য করতে আসে। মহল্লার মানুষেরা ইতিমধ্যে নানা ব্যাপারে তার কাজে হাত লাগাতে ছুটে এসেছে। এলাকায় আলী কেনান আসার পর থেকে দৈনন্দিন জীবনযাপনের একঘেয়েমির মধ্যে একটা নতুন হাওয়া বইতে আরম্ভ করেছে। আলী কেনান নতুন ভাড়া করা ঘরটিতে অভ্যাগতদের বসবাসের সুবিধার জন্য হোগলার চাটাই বেঁধে রেখেছে। নানান মানুষ এখানে আসে তার কাছে।
তারা সেখানে এসে অপেক্ষা করে। সে আনুমানিক সকাল 8টা পর্যন্ত হুজুরখানার মধ্যে কাটায়। আবার সন্ধেবেলায়ও ঘণ্টাখানেক সেখানে গভীর চিন্তায় নিমগ্ন থাকে। তখন সে তার নিজের মুখোমুখি হয়, একান্ত একাকিত্বের পরিমণ্ডলের মধ্যে নিজের শক্তি সামর্থ্য অনুভব করতে থাকে। আলী কেনানের এই জীবনের স্বাদটাই আলাদা। এখন সে আর কোনো সম্রাটের সঙ্গেও জীবন বিনিময় করতে রাজি হবে না। স্বাধীনতা, স্বাধীনতা, চারিদিকে অবারিত স্বাধীনতা। নিজেকে তার সবকিছুর নিয়ন্তা বলে মনে হয়। যত একাকী হয় ততই অনুভব করে সে ঈশ্বরের মতো শক্তিমান। নানা জাতের মানুষ এসে হোগলার চাটাইয়ে বসে অধীর আগ্রহে তার জন্য অপেক্ষা করে। সংসারে রোগ শোক আছে, আছে আশাভঙ্গের বেদনা। আল্লাহ তাআলা মাটি দিয়ে গড়েছেন মানুষ, আর সে মানুষ বড় দুর্বল। প্রতি মুহূর্তে কারো কাছ থেকে ভরসা আদায় করে তাকে বাঁচতে হয়। জীবন সংগ্রামে কাতর মানুষ কোথায় পাবে সর্বক্ষণ জীবনের বোঝা বইবার প্রেরণা? আলী কেনান স্বেচ্ছায় মরণশীল মানুষের বোঝা হালকা করার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে। তাই মানুষ আলী কেনানের কাছে আসে। কেউ এসে বলে তার ছেলেটি বড় হয়েছে, কিন্তু এখনো বিছানায় প্রস্রাব করে, বাবার দোয়া চাই। কেউ পেটের শুল বেদনার প্রতিকার প্রার্থনা করে। কোনো মা চোখের জলে মিনতি জানায় তার মেয়েটি অত্যন্ত অভাগী। 3 বছর স্বামীর ঘর করেছে, এখন স্বামী নিচ্ছে না। সহায়হীনা বিধবাকে ভরণ পোষণ জোগাতে হচ্ছে। বাবা যদি এর একটা বিহিত না করেন, বিধবার দাঁড়াবার স্থান নেই। আলী কেনান সকলের কথা মনোযোগ দিয়ে শোনে, কিন্তু তারপরই মুখ দিয়ে অশ্লীল অশ্রাব্য গালাগালির তুবড়ি ছুটিয়ে দেয়। খানকি মাঘি, শাউরের পো, এসব মধুর শব্দ তার মুখ দিয়ে অবলীলায় বেরিয়ে আসতে থাকে। এক এক সময় তার বাহ্য জ্ঞান লোপ পাওয়ার দশা হয়। তখন কারো পাছায় লাথি মারে, কাউকে চুল ধরে উঠবস করায়, কোনো মহিলাকে একটা পাউরুটির টুকরো ছুঁড়ে দিয়ে বলে, নে মাগে এটা খা। যে বালক বিছানায় প্রস্রাব করে তাকে একটা গ্লাসের ডান হাত ডুবিয়ে পানিটা মুখের কাছে ধরে বলে, নে বানসোদেই পানি খা। আবার বিছানায় মুতলে শালা লেওড়া কাইটা ফেলুম, মনে রাখিস। বিচিত্র রকমের মানুষ আসে। আলী কেনান তাদের রোগ শোকের বিচিত্র বিধান দেয়। সামান্য সময়ের মধ্যে চারপাশে গুজব রটে যায় যে আলী কেনানের রোগ সারাবার আশ্চর্য ক্ষমতা রয়েছে। খবর যত ছড়ায় তত অধিক হারে মানুষ তার কাছে আসে। আগে তার কাছে বস্তির মানুষ, কাজের বেটি, রিকশাওয়ালা, এসব নিম্ন শ্রেণীর মানুষ আসতো। এখন ভদ্রঘরের মানুষ, বিশেষ করে মেয়ে ছেলেরা তার কাছে আসতে আরম্ভ করেছে। এসব মহিলা দেখলে তার খুব আনন্দ হয়। আবার পাশাপাশি ঘৃণার একটা কৃষ্ণ রেখা সাপের মতো এঁকে বেঁকে মনের মধ্যে জেগে ওঠে। মাঝে মাঝে তার বলতে ইচ্ছে করে, মাগিরা ব্যারাম সারাইবার কালে আলী কেনান, আর মজা করার সময় অন্য মানুষ। এইসব রঙিন মানুষের পুতুল লাথি দিয়ে ভেঙে ফেলতে ইচ্ছে করে। আলী কেনান নিজেকে নিজের ভেতর ধারণ করতে পারে না। এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সে অধিকতর অশ্লীল বাগধারা প্রয়োগ করতে থাকে। অধিপ্রার্থীরা বিনা প্রতিবাদে তীক্ষ্ণ চোখে গালাগাল হজম করে। এমন মানুষ থাকাও বিচিত্র নয় যে প্রাণ দিয়ে বিশ্বাস করে এসব ভক্তি ভরে শুনলে অর্ধেক রোগ নিরাময় হয়ে যাবে। একবার একজন জোয়ান মানুষ আলী কেনানের কানে কানে স্ত্রীর বিশ্বাসভঙ্গের অভিযোগ করে। আলী কেনান হুঙ্কার দিয়ে বলে, শালা তোর হাতে এর জোর নাই? কবিলা তোর কি আর করবো কেরে? এর হাউস নাই? পুরুষের এশক 100 গুণ, মাইয়া মানুষের 9 গুণ। এইরকম নানা কর্মকাণ্ডের স্বীকৃতি স্বরূপ গরম দরবেশ হিসেবে আলী কেনানের নাম ফেটে যায়। আলী কেনানের কাণ্ডজ্ঞানটি ভীষণ ধারালো। ষষ্ঠেন্দ্রিয়ের মাধ্যমে সে অনুভব করে চারদিকে তার প্রভাব যে হারে ছড়িয়ে পড়েছে, সমস্ত কর্মকাণ্ড একটা শক্ত ব্যবস্থাপনার মধ্যে বাঁধতে না পারলে যে কোনো মুহূর্তে চূড়ান্ত বিপর্যয় ঘটে যেতে পারে। পাছায় লাথি মারা, ডান হাত ডুবিয়ে পানি পড়া, এসব করে অধিক দূর যাওয়া সম্ভব নয়। ভদ্র, শিক্ষিত, মার্জিত রুচির মানুষেরা তার কাছে আসতে আরম্ভ করেছে। তাদের চাহিদা, পছন্দ এবং রুচি মোতাবেক অনেক কিছু পাল্টাতে হবে। সে বেশ কিছুদিন মাথা খেলিয়ে একটা চমৎকার বুদ্ধি বের করল। নিজের ভাবনার চমৎকারিত্বে আলী কেনান নিজেই চমকে ওঠে। ফুলতলিতে একটা মসজিদ আছে। 2-3 জন মানুষ মাত্র নিয়মিত নামাজ কালাম পড়ে। একমাত্র শুক্রবারেই মসজিদে অল্প স্বল্প লোক সমাগম হয়। ফুলতলি গরিব মহল্লা, তাই মসজিদটিও গরিব।
নিয়মিত আজান প্রচারের জন্য একজোড়া মাইক লাগানো সম্ভব হয়নি। প্রতিদিন মুয়াজ্জিন সাহেব পাখির ডাকের মতো চিহি স্বরে 5 বেলা আজান ধ্বনি উচ্চারণ করেন। সে আওয়াজ মুয়াজ্জিন সাহেব নিজের কানে শুনতে পান কিনা সন্দেহ আছে। মুয়াজ্জিন সাহেব শুকনো পাতলা মানুষ, তার গলার আওয়াজটিও অতিশয় ক্ষীণ। শুক্রবারের জুমার নামাজে ইমামতি করার দায়িত্বও তার। সে হিসেব করল, তাকে মুয়াজ্জিন সাহেব না বলে ইমাম সাহেব বলাই সঙ্গত। শুক্রবারে মহল্লার সর্দার সাহেব নিজে জুমার নামাজ আদায় করতে আসেন। কোনো কারণে সর্দার সাহেবের আসা বিলম্বিত হলে তার জন্য সমস্ত মুসল্লিকে অপেক্ষা করতে হয়। সর্দার সাহেবের পূর্বপুরুষেরা এই মসজিদটি তৈরি করেছিল, সে কারণে সর্দার সাহেব নিজেই মসজিদের মোতোয়াল্লি। তার অহংকারের অন্ত নেই, কিন্তু ইমাম সাহেবকে মাইনেটা ঠিকমতো দিয়ে উঠতে পারেন না। মাঝে মাঝে 5-7 মাস বাকি পড়ে থাকে। দেশের বাড়িতে ইমাম সাহেবের বিবি এবং বাল বাচ্চারা আছে, তাদের দিন যে কেমন করে কাটে একমাত্র ইমাম সাহেবই বলতে পারেন। তিনি সবসময় আল্লাহর শুকরগুজার করেন। মাইনের কথা উঠলেই সর্দার সাহেব তার সঙ্গে খারাপ ব্যবহার করেন। এ নিয়ে তাকে কখনো উচ্চবাচ্য করতে দেখা যায়নি। এই মসজিদের চাকুরি ছেড়ে অন্য কোথাও যাওয়ার কথা তার মনে স্বপ্নেও উদয় হয়নি। অথচ ইমাম সাহেব শিকি মাওলানা কিংবা আধা মাওলানা নন। তিনি হাম্মাদিয়া ওয়াহাবি মাদ্রাসা থেকে টাইটেল পাশ করেছেন, একেবারে পাক্কা সার্টিফিকেট আছে। আলী কেনানের মাথায় খেলে গেল মসজিদের ইমাম সাহেবের সঙ্গে একটা ব্যবস্থায় আসতে পারলে তার লাভ, এবং ইমাম সাহেবেরও লাভ। আলী কেনান আরবি ফার্সির বিন্দু বিসর্গ জানে না, তাবিজ কবচ না দিলে আর চলছে না। তাছাড়া শরীয়তের বিষয়ে সে একেবারে অজ্ঞ। এই পেশায় চলে এসেছে, কখন কি ঘাপটা লাগে বলা তো যায় না। সুতরাং এরকম একজন মানুষ হাতের মুঠোয় থাকা ভালো, বিপদে আপদে কাজে আসতে পারে। আলী কেনান তীব্র ঘ্রাণ শক্তি দিয়ে অনুভব করতে পারে নিয়মিত খেতে না পেরে তার চেহারা এমন শুটকি হয়ে আছে। মাসকাবারি টাকা দিলে আরবিতে তাবিজ কবচ লিখে দেবে এটা সে ধারণাই করে নিয়েছিল। তবু মনে একটা খটকা ছিল, এই জাতের মানুষ মিনমিনে হলেও অহংকারী হয়। তাই প্রস্তাবটা সরাসরি পাঠায়নি, তার বদলে এক সন্ধ্যায় মিলাদ পড়ার দাওয়াত করল। শেষ হলো আজকের পর্ব। আপনাদের যদি আমার গল্প পাঠ ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। যারা গল্পন্যাস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রাখবেন, এতে করে আমি কোনো নতুন গল্প বা উপন্যাস আপলোড করলেই আপনারা তা নোটিফিকেশন পাবেন। সকলে সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন এই কামনায় আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি।